এবার উজানের চোখের দিকে নিজের গভীর দৃষ্টি স্থির করলো। অত্যন্ত আকুল ও নরম সুরে প্রশ্ন করলো, প্রফেসর সাহেব, আপনি তো আমায় একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার প্রতিটি আগমন আপনি আগে থেকে টের পেয়ে যান? কেন আমাকে সবসময় আগলে রাখেন? কেন আমার কষ্টে আপনিও কষ্ট পান? ময়ের মুখে ভালোবাসার এই অবুঝ প্রশ্নটা শোনা মাত্রই উজানের মুখে সেই চতুর হাসি এক নিমিষে উদা হয়ে গেল। সে গম্ভীর গলায় মনে করিয়ে দিল, গতকাল রাতের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিসেস চৌধুরী? কথাটি বলা মাত্রই ময়ের ফর্সা মুখটা আবারও এক নিমিষেই বেলুনের মতো চুপসে গেল। ঠিক তখনই কাল রাতে উজানের সেই নিষ্ঠুর ও পাথুরে কথাগুলো তার কানে কর্ণকুণ্যের মতো বিকট শব্দে বাজতে লাগলো। তার বুকের ভেতরটা আবার অভিমানী ভারী হয়ে উঠল। মৌখিকভাবে চুপ হয়ে দেখে উজান নিজের হাতঘড়ির দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় কড়া নির্দেশ দিয়ে বলল, বিকেলে বান্ধবীদের সাথে বাইরে ফুচকা খাওয়ার যে প্ল্যানিং করছো, ওটা এখনই ক্যান্সেল করো। আমি বাসায় ফেরার সময় নিজে তোমার জন্য ফুচকা নিয়ে যাব। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যে একে অপরের হাজব্যান্ড ওয়াইফ, এই সত্যটা যেন এই কলেজের কোনো স্টুডেন্ট বা টিচার ভুলেও জানতে না পারে। বুঝতে পেরেছো? মৌ নিজের ফুলানো গালটা আরও এক কাঠি বাড়িয়ে উজানের কড়া নির্দেশ শুনে বাধ্য মেয়ের মতো শুধু আলতো করে মাথা নাড়ল। উজান হঠাৎই উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠে দাঁড়াতে দেখে মৌ ওর টেবিল থেকে নেমে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু উজান কিছু বুঝে ওঠার আগেই এক তীব্র আকুলতায় মৌ দুহাত বাড়িয়ে উজানকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। উজানের শার্টের বুকটা নিজের ছোট ছোট হাতের মুঠো শক্ত করে খামচে ধরে অত্যন্ত কাতর ও ভাঙা গলায় বলে উঠল, আমাকে আপনি ভালোবাসেন না সেটা না হয় মেনেই নিলাম, কিন্তু দোহাই আপনার, কখনোই আমিটাকে একা করে মাছ দড়িদায় ফেলে দিয়ে চলে যায়েন না। আপনাকে যে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আপনি না এই দুনিয়ায় আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। আপনার মনের ভেতরে আমার জন্য ভালোবাসা না থাকলেও চলবে, শুধু আমি আপনার বউ হয়ে আপনার নামের পাশে বেঁচে থাকতে চাই। আমার এই একটিমাত্র অধিকারটুকু প্লিজ অন্য কোনো নারীকে দিয়ে দিয়েন না। আমি অন্য কারো বুকে আপনাকে কিছুতেই সহ্য করতে পারবো না, মরেই যাব আমি। উজান তীব্র চমকে উঠে ময়ের দিকে তাকালো। হুট করে এই মেয়েটার কি হলো সে কিছুই বুঝতে পারছে না। ময়ের এই আকুল আত্মনাদ আর হারানোর ভয় এক পলকে উজানের ভিতর শক্ত পুরুষিলা অহংকারকে যেন নাড়িয়ে দিল। সে নিজের অজান্তে ময়ের পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো এবং মাথায় হাত রেখে অত্যন্ত ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পিচ্ছি? মৌ কোনো কথা বলল না। সে শুধু উজানের বুকে নিজের মুখটা আরও ভাবে গুঁজে দিল। উজান এক দীর্ঘশ্বাস ফেলে নিজের দু হাত দিয়ে ময়ের চিবুকটা আলতো করে উঁচিয়ে মুখখানা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখ তুলতে দেখলো ময়ের বড় বড় দুটো চোখে অশ্রু চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি শ্রাবণধারা নামবে। মেয়েটার চোখের এই নোনা জল উজান কোনোভাবেই সহ্য করতে পারে না। কিন্তু কেন? উজান নিজের মনে এক মস্ত বড় প্রশ্নের মুখোমুখি হলো। সে তো মনে মনে মুখে নিজের বউ হিসেবে স্বীকারই করতে চায় না। মতো তার জীবনে কেবল এক বড় দায়িত্ব আর ফ্যামিলি চাপিয়ে দেওয়া এক বন্ধন মাত্র। তাহলে কেন এই মেয়ের চোখের সামান্য দুফোঁটা জল দেখলেও তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে ওঠে? এটা কি শুধু দায়িত্ববোধ, নাকি নিজের অজান্তে এই পুচকি বিড়ালের বাচ্চার জন্য তার পাথুরে মনে এক মায়াজাল তৈরি হচ্ছে? উজান আর বেশি দূর ভাবতে পারল না। এসব গভীর অনুভূতি নিয়ে ভাবা তার নিজের তৈরি করা রুলসের বাইরে। তবুও বারবার এই মেয়েটার মায়াবী মুখটাই তার মাথায় ঘুরঘুর করে। হঠাৎই নিজের ভাবনার ঘোর কাটতেই উজানের স্থির দৃষ্টি গিয়ে থামল ময়ের শুকনো ছিনান ঠোঁট দুটোর দিকে। পিচ্ছি, কথা বলছো না কেন? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন তোমার? মৌ এবার ছোট্ট বাচ্চাদের মতো করে বলল। উজানের শার্টের বুকে নিজের নাকটা ঘষে মুছে নিল। আপনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে চাচ্ছে। আপনি যদি আমাকে নিঃস্ব করে চলে যান, তাহলে আমি বাঁচব কীভাবে? উজান ময়ের মুখে এমন বোকা বোকা কথা শুনে মৃদু হাসল। সে ময়ের কপালে আলতো করে নিজের আঙুল দিয়ে একটা টোকা দিয়ে বলল, মিসেস চৌধুরী, উজান চৌধুরীর এমন দুর্বল কথা তো একদম মানায় না। সে তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। আজ হঠাৎ কী হলো? আপনার এই স্বাদের প্রিয় জিনিস বাইরে থেকে কেউ এসে কেড়ে নিয়ে চাইলেই কি আপনি তাকে ওভাবে সহজে ছেড়ে দেবেন? প্রশ্নই আসে না। মৌ এক ঝাটকে উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের নাকটা উঁচিয়ে বেশ কড়া গলার তেজ দেখিয়ে বলল,
যেখানে আমি আপনার ইউজ করে একটি সামান্য সুতাও কখনো কাউকে দেব না, সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। দেখে নেব আমি ওই ডাইনি দুটোকে। আমার বরের দিকে নজর দিলে এক একটার মাথার চুল টেনে একদম ছিঁড়ে কদম ফুল বানিয়ে ফেলবো। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের হাত দুটো মুঠো করে কথাটি বলল মৌ। অতিরিক্ত রাগের কারণে এই মুহূর্তে তার ফর্সা নাকের ডগাটা একদম পাকা টমেটোর মতো টকটকে লাল হয়ে গিয়েছে। তবে পরক্ষণই উজানের মুখের দিকে তাকিয়ে সে হুট করে মিষ্টি হাসি ফুটিয়ে আদরের স্বরে বলল, ভীষণ ভালোবাসি আপনাকে দুলহাজান। আপনি শুধু আমার, অনলি এই মৌ চৌধুরীর, আর কারো নন। এই কথাটি বলেই মৌ সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দুজনের সামনে নিজের লজ্জাটুকু আড়াল করতে সে এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। উজান তার ওই চপল ও পাগলেটে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের মনে এক তৃপ্তির মুচকি হাসি ঝুলালো। তারপর নিজের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য করিডোর দিয়ে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতে মৌ আর মেহের হাফ টাইমে বিরক্তি একসাথে ক্যাম্পাসের মেন ক্যান্টিনের দিকে চলে গেল। দুজনে মিলে হালকা কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আড্ডা শেষ করে ক্যান্টিন থেকে বের হলো। মৌ মেহেরের কাঁধে নিজের একটি হাত রেখে পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অবশ্য ক্যাম্পাস ঘুরে দেখা কথাটি বললে একটু ভুলই হবে, কারণ মৌয়ের চোখ দুটো আসলে পুরো মাঠ জুড়ে ছদ্মবেশে শুধু তার গম্ভীর প্রফেসর বর উজান চৌধুরীকেই খুঁজে বেড়াচ্ছে। তখনই এক ঝড়ো বাতাসের মতো হুট করে পাশ থেকে কেউ একজন এসে চরম শক্ত হাতে ময়ের ফর্সা কবজিটা আঁকড়ে ধরে এক মস্ত বড় হিসকা টান দিল। আচমকে এমন আতর্কিত ও হিংস্র হামলায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তবে পরের মুহূর্তে যখন সে নিজেকে সামনে নিয়ে ধীর পায়ে চোখ মেলে দেখল তার অতি পরিচিত বকে যাওয়া লম্পট ছেলে জিহাদ অত্যন্ত নির্লজ্জের মতো তার সামনে দাঁড়িয়ে আছে, আর ঠিক এই ধস্তাধস্তির মাঝেই। চোখের পলকে তাদের দুজনকে কেন্দ্র করে চারপাশে ডজন ডজন স্টুডেন্ট এসে এক মস্ত বড় গোলবৃত্ত তৈরি করে ভিড় জমালো। মেহের মুখে ওভাবে আটকে পড়তে দেখে খুব দূর থেকে এক প্রকার দৌড়াতেই মৌয়ের পাশে এসে দাঁড়ালো। মৌ তখনও নিজের জায়গায় পুরো স্তব্ধ হয়ে নিতর হয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে আর 10টা সাধারণ মেয়ের মতো নয়, বরাবরই একটু অন্য ধাঁচের মেয়ে। ছেলেদের সাথে অযথা মাখামাখি একদম পছন্দ করে না। কাছাকাছি থাকা বা ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করাটা সে ছোট থেকেই একদম পছন্দ করে না। সেখানে এই ভর দুপুরে পুরো কলেজের মাঝখানে দাঁড়িয়ে জিহাদ নামের একটা ছেলে তার হাত স্পর্শ করা ধৃদ্রান্ত দেখিয়েছে, এটা ভাবতেই ময়ের ফর্সা কপালে রাগের এক তীব্র চড়া ঝিলিক ফুটে উঠল। এই ছেলেটা সব গত প্রায় মাস দুয়েক ধরে ক্লাসে কিংবা করিডোরে শুধু ময়ের দিকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশ্য মৌ এর আগে এসব তেমন একটা পাত্তা দেয়নি, কারণ তার মতো সুন্দরী মেয়ের দিকে ক্যাম্পাসের কতই বন্ধুই তো হাঁ করে তাকিয়ে থাকে। ওসব নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় তার নেই। কিন্তু আজ এই ছেলেটা কোন সাহস, কার প্রশ্রয়ে সবার সামনে তার হাত টেনে ধরার মতো এত বড় স্পর্ধা দেখালো। মৌ মনে মনে ঠিক সেটাই ভাবছিল। হঠাৎ করেই সবার মুখে মুখে গুঞ্জন থামিয়ে জিহাদ অত্যন্ত নাটকীয় কায়দায় মৌয়ের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর পকেট থেকে একটা বড় লাল টকটকে গোলাপ ফুল মৌয়ের দিকে বাড়িয়ে দিল। পুরো মজুন স্টাইলে বলে উঠল, আই লাভ ইউ মৌ, তোমাকে আমি সত্যি সত্যি অনেক ভালোবাসি। বিগত 2 মাস ধরে প্রতিদিন তোমায় এই কথাটি বলতে চেয়েছিল, কিন্তু মন থেকে কিছুতেই সাহস জোগাতে পারেনি। আর সবার সামনে সেই সাহসটা করেই ফেললাম। প্লিজ আমার এই পবিত্র ভালোবাসাটা তুমি অ্যাকসেপ্ট করো। জিহাদের এই ফিলিং স্টাইলের প্রপোজাল দেখে মাত্র চারপাশ থেকে উৎসুক স্টুডেন্ট করা তালি আর শীষ দেওয়া বিকট শব্দ ভেসে এলো। মেহের এই পরিস্থিতি দেখে নিজের শুকনো ঢোক গিলল। সে ময়ের ভেতরের আসল রূপটা খুব ভালো করেই চেনে, তাই সে স্পষ্ট বুঝতে পারছে আজ এই ক্যাম্পাসে খুব বড় রকমের একটা তুফান বা কালবৈশাখী ঝড় আসতে চলেছে। ঠিক তখনই মেহেরের ভাবনার মাঝে হুট করে বাঘিনীর মতো গর্জে উঠল মৌ। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে জিহাদের ওই হাঁটু গেড়ে বসা মুখের গাল বরাবর সজোরে এক ব্যাক টু ব্যাক কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আচমকা এমন থাপ্পড়ের জন্য জিহাদের হাতে গোলাপ ফুল মাটিতে ছিটকে পড়ল। মৌ এবার নিজে পুরো গলার জোর দিয়ে রাগে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, শাওয়ার করে শাওয়া, ভালোবাসা তোর পেছন দিয়ে পড়বো, মাঝ বরাবর একটা লাথি মারবো যে জীবনে কোনো মেয়ে তো দূরের কথা, কোনো হিজড়া তোর দিকে ফিরে তাকাবে না।
সবার সামনে এমন থাপ্পড় আর কড়া কড়া গালি থেকে জিয়া চট করে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রাগে লাল হয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট? মৌ, তুমি এটা কি করলে? তোমাকে আমি প্রপোজ করলাম আর তুমি আমার সবার সামনে এভাবে ইনসাল্ট করছো? মৌ এবার নিজের মুখটা বাঁকিয়ে চোখ দুটো ছোট ছোট করে উত্তর দিল, আহারে আমার সোনা গো, তোকে কি আমি বলেছিলাম আমাকে প্রপোজ করতে? রাতঘাটে পানি খেয়ে সাত বেড়ির সাথে শুয়ে আস্তে করে ফেলা নাজুহুল্লাহ, তোর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে অ্যাকসেপ্ট করার চেয়ে সারা জীবন একাকী সিঙ্গেল হয়ে ইন্তেকাল করাও আমার জন্য হাজার গুণ ভালো। লজ্জা ছেলে একটা। জিহাদ এবার চরম রাগান্বিত ও অপমানিত বোধ করে আঙুল লুচিয়ে বলে, মৌ, তুমি কিন্তু এবার বড্ড বেশি বেশি করছো। আর তুমি কিসের ভিত্তিতে, কোন প্রমাণের উপর দাঁড়িয়ে আমাকে এভাবে সবার সামনে খারাপ বানিয়ে ফেললে? ছেলে বলছো? হ্যাঁ। চুপ কর শালা, তোর মতো হাজারটা ছেলে চেয়েও হাজার গুণ বেশি হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা পার্সোনালভাবে অলরেডি আমার জীবনে আছে। সো বেশি কথা না বলে দূরে গিয়ে মর। বলা মাত্রই মৌ সকলের সামনে জিহাদের বুকে ধাক্কা দিয়ে তাকে একপাশে ফেলে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাতটা শক্ত করে ধরে হনহন করে ওখান থেকে চলে গেল। এদিকে জিহাদের এমন করুণ ও ধুলাই খাওয়া অবস্থা দেখে ক্যাম্পাসের বাকি স্টুডেন্টরা আড়ালে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবার সামনে পাওয়া এই চরম অপমান জিহাদ কোনোভাবে মেনে নিতে পারল না। সে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে চরম হিংস্র চোখে ময়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে উঠল, এই জিহাদকে রিজেক্ট করলি তুই মৌ? এই পরিণাম যে তোর জন্য কতটা ভয়াবহ হবে তা তুই কল্পনা করতে পারবি না। তোকে এই অপমানের শাস্তি নিজের হাড়ে হাড়ে পেতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মৌ আর মেহের দুজনে ক্লাস শেষে গুটি গুটি পায়ে করিডোর দিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখন কোনো এক অদৃশ্য আকর্ষণে মৌ হুট করে মেহেরের হাত ছেড়ে দিয়ে সামনের দিকে দৌড় দিল। মেহের মৌখিকভাবে হঠাৎ ঝড়ে গতিতে দৌড়াতে দেখে নিজের জায়গায় পুরো স্তব্ধ ও হা হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুদের মাথায় খাটিয়ে বুঝতে পারল না এই ভর দুপুরে মৌ হঠাৎ কেন ওভাবে ভোঁদৌড় দিল। মেয়েটা আসলে হুটহাট কখন যে কী করে বসে তা মেয়েদের সাধারণ বুদ্ধির কাছে একেবারে বাইরে। তার মনটা তো ওই ডান পিঠের চাতক পাখির মতোই চঞ্চল। এই এখানে আছে তো পরক্ষণে আবার অন্য কোথাও হারিয়ে যায়। মৌ কেমন অমন পাগলের মতো চলে গেল। তার পেছনে আসল কারণটা বুঝতে মেহেরের অবশ্য খুব বেশি সময় লাগলো না। পরক্ষণেই যখন সে করিডোর পেরিয়ে কিছুটা দূরে কৃষ্ণচূড়া গাছটার নিচে সাব্বিরকে দাঁড়িয়ে থাকতে দেখল, অমনি মেহেরের নিজের ঠোঁটের কোণে একসেলতে মিষ্টি হাসি আপনা আপনি ফুটে উঠল। এখন আর তার বুঝতে বাকি রইল না যে মৌ আসলে কেন ওভাবে উধাও হয়েছিল। মিহিরও নিজের মনের ভেতরে চেনা কাঁপনটা লুকিয়ে ধীরে পায়ে মৌর পিছন নিল। ততক্ষণে মৌ এক লাফে গিয়ে সরাসরি সাব্বিরের চওড়া বুকে আছড়ে পড়েছে। সে নিজের দু হাত দিয়ে সাব্বিরকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল। খিলখিল করে হাসতে লাগলো। সাবিরের প্রথম আচমকে এমন ধাক্কায় বেশ ভড়কে গেলেও পরক্ষণে নিজের বুকের মাঝে পুচকি বোন ময়ের চিরচেনা উপস্থিতি টের পেয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলল। এই পাগল মেয়েটা মাঝে মধ্যে এমন সব কাণ্ডকারখানা করে বসে যে ভয়ে তার আত্মা খাঁচাছাড়া হওয়ার উপক্রম হয়। সাবির নিজের দু হাত দিয়ে মইকে পরম মায়ায় আগলে নিল। তারপর বোনের এই শক্ত বাঁধন হাঁসফাঁস করতে করতে আদুরে গলায় বলে উঠল, একটু ছাড় তো পাখি, ভাইয়াটাকে একটু নিঃশ্বাস নিতে দিবি নাকি এখানে মেরে ফেলবি? ময়ের এমন কথায় কান তো দিলই না, বরং আরও বেশি জেদ ধরে তাকে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে রাখলো। ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে ভাই বোনের এমন চরম পাগলামি আর মিষ্টি আহ্লাদ দেখে মেয়েসহ তাদের ফ্রেন্ড সার্কেলের বাকি সবাই হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু এই হাসাহাসিতে ময়ের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে আবার সাব্বিরের বুক থেকে নিজের মুখটা সামান্য সরিয়ে ঠোঁট উল্টে একরাশ অভিমানী ও কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, কেন ছাড়বো? আমি তোমাকে কেন ছাড়বো শুনি? নিজের বোনটাকে বিয়ে দিয়ে মাথা থেকে মস্ত বড় একটা বোঝা ঝেড়ে ফেলেছো, তাই না? এখন আর এই বোনকে একটু ভালো লাগে না তোমার? সে শ্বশুরবাড়িতে কেমন আছে না আছে তা একটু চোখ মেলে দেখতেও যেতেও তোমার ইচ্ছে হয় না? সে বেঁচে আছে নাকি মরে ভূত হয়ে গেছে তা নিয়েও তোমাদের কারো কোনো চিন্তা নেই। তোমরা সবাই খুব খারাপ। বীর এমন অনর্গল অভিমানের বাণ শুনে শব্দ করে হেসে উঠল। সে মৌকে এক হাতে আগলে নিয়ে পাশের একটা ফাঁকা বেঞ্চে এনে বসালো। তারপর নিজের খানিকটা নিচু হয়ে ময়ের গাল দুটো টেনে নিয়ে বলতে লাগলো,
কে বলেছে তোকে আমি ভুলে গেছি? ভাইকে কখনো নিজের জানের টুকরো বোনদের ভুলে থাকতে পারে? আমি আমার এই মিষ্টি বোনদের একটা মুহূর্তের জন্য ভুলিনি, সত্যি বলছি। তাহলে তুমি এতদিন আমাকে একটা বারও দেখতে গেলে না কেন? বিয়ের পর আজ এতগুলো দিন কেটে গেল, অথচ তোমাদের কাউকে আমি একটি দিনের জন্য চোখে দেখলাম না। ফুপি আর ফুপা কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো আছে। তবে আম্মু সারাদিন তোর জন্য মন খারাপ করে বসে থাকে। আম্মু তো বলেছিল তোকে দেখতে তোদের বাসায় যাবে। আমি রোজ আশায় আশায় বাসার গেটের দিকে তাকিয়ে থাকি যে এই বুঝি সবাই আসবে, কিন্তু কেউ আসে না। তোমরা সবাই বড্ড স্বার্থপর, কেউ আমাকে একটুও ভালোবাসো না। এমনকি আব্বু আম্মু একটা দিন এলো না আমাকে দেখতে। শুধু ওই ফোনে টুকটাক কথা বলে কি আমার মন ভরে বলো? সাবি বোনের চোখের কোণে জল চিকচিক করতে দেখে মনটা খারাপ করে ফেললো। সে আলতু করে মুয়ের চোখের জল মুছে দিল। একদম কাঁদিস না পাখি, তোর এই ভাইটা কিন্তু নিজের বোনদের চোখের অশ্রু এক ফোঁটাও সহ্য করতে পারে না। আর মেহের, তুই ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আমাদের পাশে এসে বস। মেয়ের মুচকি এসে নিজের ওড়নাটা সামনে নিয়ে ধীর পায়ে এসে সাব্বিরের ঠিক পাশের খালি জায়গাটায় বসলো। বর্তমান যুগে যেখানে নিজের আপন ভাই বোনদের মধ্যে বিন্দুমাত্র মিল থাকে না, সেখানে তারা ফুফাতো মামাতো ভাই বোন হওয়া সত্ত্বেও আপনের চেয়েও বেশি অনেক আপন। মই এবার হুট করে নিজের কান্নার পর্ব শেষ করে চোখ দুটো বড় বড় করে মাথা উঁচিয়ে বলে উঠল, ভাইয়া, আমার চকলেট কোথায়? ময়ের মুখে চকলেট শব্দটা শোনা মাত্রই সাব্বির একদম থতমত খেয়ে গেল। সে নিজের পকেটে হাত দিয়ে শুকনো ঢোক গিলতে গিলতে বলল, শুকনো ঢোক গিলতে গিলতে অত্যন্ত মিনমিন স্বরে বলল, আই অ্যাম রিয়ালি সরি রে পাখি। তাড়াহুড়ো করে আসার সময় চকলেটের কথা আমার একদম মাথায় ছিল না। ভাইয়ের মুখে এমন জবাব শোনা মাত্রই কথাটা যেন কোনো এক বিশাল বজ্রপাতের মতো ময়ের মাথায় এসে বাড়ি খেলো। তার ফর্সা মুখখানা মুহূর্তের মধ্যে বেলুনের মতো চট করে চুপসে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে পুরো বেঞ্চ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, কি? তোমার চকলেটের কথা মনে নেই? আর চকলেটের কথা মনে নেই, কালকেই বোনের কথাও মনে থাকবে না। দুদিন পর আমার যে বাচ্চা কাচ্চা হবে তাদের কথাও তুমি মনে রাখবে না। আর এই নিয়ে তুমি আমার বেস্ট ভাইয়া বলে সারাদিন চিল্লাও, হ্যাঁ? আমার লাগবে না এমন ফালতু ভাই। যে ভাই নিজের বোনের জন্য পকেটে সামান্য একটা চকলেট রাখতে পারে না, সে আমার ভাই হতেই পারে না। মৌ নিজের দুটো গাল ফুলিয়ে একদমে কথাগুলো বলার আগে গজগজ করতে করতে বেঞ্চ ছেড়ে চট করে দাঁড়িয়ে পড়লো। যেই না রাগ দেখিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে চলে যেতে চাইলো, ঠিক তখনই সাব্বির পেছন থেকে খপ করে তার হাতটা আঁকড়ে ধরলো। মৌ এক মস্ত বড় ঝামটা দিয়ে বায়ের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। সে এর আগে মুখ ফুলিয়ে আরও দু পা এগিয়ে যেতেই আচমকা তার কানের কাছে সাব্বিরদের চিরচেনা সেই হাসি মুখে কণ্ঠস্বর ভেসে এলো, পাখি, তোর চকলেট। চকলেটের নাম শোনা মাত্রই ময়ের পায়ের গতি ওখানেই একদম ব্রেক কষার মতো থেমে গেল। এক ঝট করে পেছনে ফিরে সাব্বিরের হাতে সে ঝট করে পেছনে ফিরে সাব্বিরের হাতে চকলেটের প্যাকেট দেখে খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে আর কোনো রাগ না দেখিয়ে এক দৌড়ে এসে সাব্বিরের পাশে ধপাস করে বসে তার হাত আঁকড়ে ধরে চকলেট ছেড়ে নিতে চাইল, কিন্তু সাব্বিরের এবার দুষ্টুমি করা চকলেটটা ওপরে উঁচিয়ে ধরল, কিছুতেই দিল না। তা দেখে বউ আবারও নিজের মুখখানা ছোট করে বলল, তুমি না আমার পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম আর লক্ষ্মী ভাইয়া? তাহলে আমার চকলেটটা আমাকে দিয়ে দাও না প্লিজ। দেব না? একটু আগেই না তুই বললি আমি নাকি তোর কোনো ভাইয়াই হই না? তাহলে এখন কোন অধিকারের চকলেট চাচ্ছিস শুনি? দাও না ভাইয়া। বললাম তো দেবই না। মৌ এবার কোনো উপায় না পেয়ে পাশে বসা মেয়ের হাত নাড়িয়ে বলো, মেয়ের, তুই একটু ভাইয়াকে দিতে বল না। আচ্ছা ভাইয়া, তুমি যদি আজ আমাকে এই চকলেটের ভালোই ভালো দিয়ে দাও, তবে তোমার এই একেবারে আসমানে পরীর মতো একটা লাল টুকটুকে একটা কিউট বউ এনে দেবো। সাব্বির নিজের ভুরু জোড়া কুঁচকে মুচকি এসে জিজ্ঞেস করলো, তা তোর সেই আসমানে পরী বউ কবে আসবে শুনি? মই এবার নিজের সবকটা দাঁত কেলিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলে, যেদিন আমার পুচকে পুচকে বাচ্চাগুলো তোমায় মামা মামা বলে ডাকতে পারবে, ঠিক সেদিনই তোমায় আমি বউ এনে দেবো। হোয়াট? ততদিন তো আমি বুড়ো হয়ে ইহলোক ত্যাগ করে একেবারে ইন্তেকাল করে ফেলবো রে শয়তান মেয়ে। মাবুদ, এমন স্বার্থপর আমি শয়তান মার্কা বউ, সরি বোন, যেন তুমি দুনিয়ার কোনো ভাইকে না দাও। ছি ছি, এমন একটা আস্ত ডাইনি আমার কপালে বউ, সরি
বোন হিসেবে জুটলো। সাবিরের এই ভেবাচেকা খাওয়ার মাঝে মৌ এক ঝাটকায় ভাইয়ের হাত থেকে চকলেটের প্যাকেটটা কেড়ে নিল। তারপর সেটা ছেড়ে মুখে পুড়তে পুড়তে বলো, তোমার ওই শরীর খাতায় আমার প্রফেসর সাহেব একেবারে গুলি মারবে ভাইয়া। যদি সে জানতে পারে তুমি ভুল করে ও আমাকে নিজের বউ বলে সম্বোধন করেছো। সিরিয়াসলি? ও মাথা নাড়ল। সাব্বির এবার একটু গম্ভীর হয়ে আওড়ালো, আচ্ছা এসব কথা রাখ পাখি, আগে বল তোর সামনে পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? মিনিমাস 5 নম্বরটুকু তুলতে পারবি তো, নাকি চৌধুরীর বাড়ি নাক কাটবি? ধুর ভাইয়া, পাশ করে আমার কী লাভ বলো তো? সেই তো বাচ্চা কাচ্চা সামলাতে হবে তাই না? তাছাড়া পরীক্ষা দিতে গেলে কি আর সারাদিন গাধার মতো পড়ে থাকতে হবে নাকি? আমার ওই কিউটের ডিব্বা দুলহাজানকে পরীক্ষার আগে গাল বরাবর কয়েকটা মিষ্টি করে কিস করে দেব, আর সে আমাকে ভালোবেসে 100-র মধ্যে মধ্যে একেবারে 1000 নম্বর খাতার উপর বসিয়ে দেবে। কি যে কিউট আমার দুলহাজানটা। ময়ের মুখে এমন অদ্ভুত আর রোমান্টিক কায়দার পড়াশোনার কথা শুনে, স্ট্র্যাটেজি শুনে সাব্বির নিজের কপালে চড় মারল। তোকে 1000 নম্বর দেওয়া তো দূর, তোর ওই প্রফেসর পর তোর খাতা ভরে আস্ত রসগোল্লা দেবে। রসগোল্লা দেখা যাবে কে কাকে রসগোল্লা দেয়। ওর কথা শেষ হতেই সবাই আবারও একসাথে হেসে উঠল। এদিকে কিছুটা দূর থেকে ময়ের প্রতিটি প্রতিবিধি তীক্ষ্ণ নজরে পরখ করতে, মাঝে দূরত্বর কারণে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে না পেলেও মৌ আর ওই সাব্বির নামে ছেলেটা এত কাছাকাছি থাকা, হেসে গড়িয়ে পড়া সে কোনোভাবেই সহ্য করতে পারল না। সব কিছুর চেয়ে বড় আঘাত যেটা উজানের বুকে তীরের মতো বিঁধল, তা হলো মৌ নিজে গিয়ে ওভাবে দৌড়ে ওই ছেলেটার বুকে আছড়ে পড়েছে। তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। মুহূর্তের মধ্যে এক আদিম ও হিংস্র ঈর্ষা এসে গ্রাস করলো উজানকে। রাগের তীব্রতায় উজান নিজের ডান হাতটি নিজের পাশের শক্ত দেওয়ালে সজোরে ঘষে মারল। মুহূর্তে তার শান্ত চোখে মুখে যেন আগুন জ্বলে উঠল। অতিরিক্ত রক্তচাপের কারণে তার হাত আর ফর্সা কপালে নীল শিরাগুলো দপদপ করে ফুলে উঠল। চোখ দুটো রাগে ও ক্ষোভে একদম টকটকে জবা ফুলের মতো লাল হয়ে গেল। সে আর একটি মুহূর্ত ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার শক্তি বা ধৈর্য ধরে রাখতে পারল না। এর ভেতরে সেই ভয়ঙ্কর রাক্ষসটাকে সবার আড়ালে লুকাতে সে গটগট পা ফেলে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে ছুটে গেল। উজান তার পার্সোনাল বাংলো বাড়িতে এসে পৌঁছালো। ভেতরে ঢোকা মাত্রই তার ভেতরে সেই বদ্ধ উন্মাদ রূপটা বেরিয়ে এলো। সে একাই পুরো ড্রয়িং রুম আর নিজের বেডরুম তছনছ করে ফেলতে লাগলো। রুমের কাছের শোপিস, ল্যাপটপ, টেবিলের ল্যাম্প আর কিছু আস্ত রইল না। সব কিছু লাথি আর হাতের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পুরো রুমটাকে ধ্বংসস্তূপে পরিণত করলো সে। কিন্তু এতেও তার ভেতরে সে বিষাক্ত জ্বালা একটুও কমলো না। উজান টেবিলের উপর রাখা তার ল্যাবের তীব্র ক্ষতিকারক নাইট্রিক অ্যাসিডের বোতলটা হাতে নিল। নিজের কোনো ভ্রুক্ষেপ ছাড়া এক ভয়ঙ্কর পাগলামিতে সে নিজের ডান হাতের উপর সরাসরি সেই গনগনি অ্যাসিড ঢেলে দিল। তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় চামড়া পড়তে শুরু করলো। মাংস কামড়ে ধরার মতো অসহ্য যন্ত্রণা হতে লাগলো। তবুও সে উন্মাদের মতো দাঁড়িয়ে রইল, একটুও কুঁকড়ে গেল না, এমনকি যন্ত্রণায় চেঁচালোও না। তার উপর অন্য হাত দিয়ে সে একের পর এক কড়া অ্যালকোহলের ড্রিঙ্কসের বোতল মুখে ঢেলে শেষ করতে লাগলো। শরীর আর মন দুটোতেই অবশ করে দেওয়ার একটু অদ্ভুত নেশা চেপে বসেছে তার মাথায়। উজান শুধু এইটুকুতে ক্ষান্ত হয়নি। তার চোখের সামনে বারবার ভাসছিল ময়ের ওই অন্য পুরুষকে জড়িয়ে ধরার দৃশ্য। সে ব্ল্যাক হুডি বের করে গায়ে জড়িয়ে মুখে কালো মাস্ক লাগিয়ে এক হাতে লোহার রড নিয়ে সোজা চলে গিয়েছিল সে সাব্বিরের কাছে। কলেজ থেকে ফেরার পথে নির্জন রাস্তায় সাব্বিরকে একা পেয়ে উজান নিজের চেনা রূপ লুকিয়ে উন্মাদের মতো ইচ্ছে মতো ধোলাই দিয়ে এসেছে তাকে। লোহার রডের উপরিভাগ আঘাতে ছেলেটাকে একেবারে রক্তাক্ত আধমরা রাস্তায় ফেলে এসেছে। ইচ্ছে করছিল ওই রডটি দিয়ে ওখানে তাকে খুন করে মাটিতে পুঁতে ফেলতে। কিন্তু ঠিক তখনই তার মনে হলো এই ঘটনা ছেলেটার চেয়েও তো তার নিজের ঘরের ওই জেদি পুচকে বিড়ালের বাচ্চার ভুল অনেক বেশি। মন চাচ্ছিল ছুটে গিয়ে এখনই মোকে ঠিক সেম টু সেম আঘাতে রক্তাক্ত করে শিক্ষা দিতে। কিন্তু উজান খুব ভালো করে জানে ময়ূর ওই শরীরে সামান্য একটি ফুলের টোকা দেওয়ার মতো কলিজা বা ক্ষমতা এই উজান চৌধুরীর নেই। আর ঠিক সেই কারণে মৌকে আঘাত করতে না পারায় সেই চরম ব্যর্থতা আর ক্ষোভ উজানের নিজের শরীরের ওপর মেটাচ্ছে। নিজেকে নিজে এভাবে পুড়িয়ে শেষ করছে।
সে তো বুক ফুলিয়ে সবাইকে বলে সে নাকি এই মেয়েটাকে একটু ভালোবাসে না। তবে কেন? কোন অধিকারবোধ থেকে সে মৌকে অন্য কোনো পুরুষের ছায়াতেও সহ্য করতে পারে না? এই জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর উজান চৌধুরী নিজেও জানে না। ঠিক তখনই দরজাটা সজোরে ঠেলে ঝড়ের গতিতে ভেতরে প্রবেশ করলো ইফাত আর তন্ময়। তন্ময় উজানের স্কুল লাইফের ক্লোজ ফ্রেন্ড। কলেজ থেকে উজানকেও ভাবে উন্মাদের মতো গাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে কেউ একজন খবর দেওয়ায় ইফাত কোনো এক বড় বিপদের আভাস পেয়ে তন্ময়কে সাথে নিয়ে সোজা এখানে ছুটে এসেছে। ভেতরে ঢুকে রুমের এই ধ্বংসাবেশ আর উজানের এই জঘন্য বেপরোয়া অবস্থা দেখে দুজনে স্তব্ধ হয়ে গেল। ইফাত আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে এসে উজানের হাত থেকে সেই ড্রিঙ্কের বোতলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর তন্ময় দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা বরফ আর পানির বোতল এনে উজানের অ্যালকোহলের ঝলসে যাওয়া পুড়তে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। উজান এক তীব্র ঝটকায় তন্ময়ের হাত থেকে নিজের পোড়া হাতটা সরিয়ে নিল। যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপছে। তারপর ইফাতে আত্মঘাতী রূপ দেখে চরম রেগে গিয়ে তার 2 কাপ খপ করে ধরে সজোরে একটু ঝাঁকুনি দিল। অত্যন্ত ধমকে সুরে চেঁচিয়ে উঠল, উজান তুই কি এবার বেশি বাড়াবাড়ি করছিস? লিমিট ক্রস করে যাচ্ছিস তুই। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তুই তো নিজেই বলিস তুই নাকি ওই মৌ নামের মেয়েটাকে বিন্দুমাত্র ভালোবাসিস না। তাহলে কেন? মৌ শব্দটা শোনা মাত্রই উজানের মদ্যপ রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টের কারেন্ট শক লাগলো। সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ল ইফাতের শার্টের কলারটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত ড্রিঙ্কস আর অ্যাসিডের যন্ত্রণার কারণে উজান এক মুহূর্তে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবুও নিজের ভেতরে সমস্ত পুরুষিল্লা যে তার হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের ওপর দাঁড়িয়ে সিংহসুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল, মৌ! কাকে মৌ ডাকছিস? হ্যাঁ, তাসফিয়া মৌ চৌধুরী শুধুমাত্র এই উজান চৌধুরীর, অনলি উজান চৌধুরী নিজের প্রপার্টি। শি ইজ মাই লিগাল ওয়াইফ। ও আমার বউ। তুই কোন সাহসে আমার পারমিশন ছাড়া ওর নাম ধরে ডাকিস? নেক্সট টাইম যদি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাস তবে ভাবি বলবে ওকে, অনলি ভাবি, বুঝতে পেরেছিস? ইফাত আর তন্ময় স্তব্ধ হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। যে ছেলেটা এতদিন মৌকে নিজের বউ বলে স্বীকৃতি দেয়নি, সে আজ মদ্যপ অবস্থায় বুক চিরে চিৎকার করে বলছে মৌ নাকি তার লিগাল ওয়াইফ। তার এই দ্বিধাচারিতা দেখে ইফাত আর নিজের রাগ সামলাতে পারল না। সে এক ঝাটকায় উজানের হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে দিয়ে তাকে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জাস্ট শ্যাট আপ উজান, নিজের এই নোংরামি পাগলামি এবার বন্ধ করবি। যে মেয়েটাকে তুই কোনোদিন নিজের বউ বলে মনে করে মন থেকে মানিসনি, যাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস, এখন কোন মুখে তাকে নিজের বউ বলছিস? আমি খুব ভালো করে জানি আর একটু পর তোর এই মদের নেশা কেটে গেলেই তুই আবার সেই আগের মতো রুক্ষ আর নিষ্ঠুর বিহেভিয়ার করবি। সো দয়া করে নিজের এই সস্তা ড্রামা বন্ধ কর আর শান্ত হয়ে বাসায় চল। অনেক রাত হয়েছে। মৌ, ভাবি তোর জন্য না খেয়ে ওঠ করছে। মত্ত চোখে সে হিংস্রতার পারদ আরও চড়ে গেল। সে দেওয়ালের কোনো মতে নিজের টলমলে শরীরটা সামনে নিলে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, হার্ট? কিসের হার্ট? হ্যাঁ, ওই মেয়েটাকে যখন আমি সামান্য একটু কথায় আঘাত করি তখন তোদের দরদ উতলে ওঠে। তোদের চোখে সে খুব বড় করে পড়ে, অথচ ও যখন দিনের পর দিন আমার ইগোতে আঘাত করে, অন্য একটা পুরুষের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আমাকে ক্ষতবিক্ষত করে, তোদের সেই অন্ধ চোখে সেই কেন পড়ে না বল? তন্ময়টা এবার খানিকটা এগিয়ে এলো। উজানের টকটকে লাল চোখের দিকে নিজের 2 চোখ রেখে অত্যন্ত দীন গলায় বলো, স্টপ দিস বুলশিট উজান। ভাবি থেকে কোনোদিন একটু হার্ট করেনি, বরং তুই নিজে প্রতিনিয়ত তাকে ক্ষতবিক্ষত করিস। এই আধুনিক যুগে যেখানে একটা ছেলে দিনের পর দিন বুক ফেটে কান্না করে খুশিকে ধরে রাখতে পারে না, সেখানে ভাবি প্রতিটি সেকেন্ড তোর মতো একটা পাষাণ ছেলের পেছনে ভালোবাসি বলে ছায়ের মতো ঘুরে বেড়ায়, আর তুই সেটাকে চরম অবহেলায় ইগনোর করিস। আর আজ হুট করে তোর এই নোংরা ইগোতে আঘাত লাগার মনে হলো যে তোকে হার্ট করেছে। শোন উজান, তোর এই আগলাপিড়িয়ে তার পজিটিভনেস নিজের পকেটে রাখ। মুখে যখন কোনোদিন মুখ ফুলিয়ে ভালোবাসি শব্দটা বলতে পারিস না, তাহলে এমন কুৎসিত কাজের মাধ্যমে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। একেবারে রাইট কথা বলছিস তন্ময়।
ইফাত এবার উজানের মুখোমুখি এর আগে ফুসতে ফুসতে আওড়ালো, বাইদা ওয়ে উজান, তুই কোন সাহসে নির্দোষ 26 ছেলেটার গায়ে হাত তুললি? তুই কি জানিস ছেলেটা ওই রক্তাক্ত অবস্থায় দেখিয়ে ওর মা হসপিটালের মেঝেতে পড়ে কেমন পাগলের মতো চিৎকার করে কাঁদছে? ছেলেটাকে এই মুহূর্তে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টে হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এই এক মুহূর্ত ভুলের জন্য আমার এই ফুলকন্যা ও ও আজ পাগলের মতো তার ভাইয়ের জন্য হসপিটালের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে। যদি আজ 26 কিছু হয়ে যায় তখন কি হবে উজান? তখন কি তুই তোর ইগো দিয়ে একটা জীবন ফিরিয়ে দিতে পারবি?